প্রিয়তা সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগেই সাদনান কফির মগ রেখে এগিয়ে এসে প্রিয়তাকে নিজের কাছে টেনে নেয়। চুলগুলো নিজের ডান হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলল, হুম, কিন্তু তুমি চাইলে এখন পড়তে পারতে। এখন তো নিচে যেতে হবে। রাতে ফিরতে দেরি হবে। অপেক্ষা করব। সাদনানের কথার বিপরীতে জানায় প্রিয়তা। সাদনান মুচকি হেসে সে এগিয়ে যায় সেন্টার টেবিলের দিকে। একটা কফির মগ প্রিয়তার হাতে দিয়ে আর একটা নিজের হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সূর্য মামা লাল আভা ফুটিয়ে উঠে এসেছে অনেকটা, দেখতে দারুণ লাগছে। সাদনান মেঝেতে বসে প্রিয়তাকেও টেনে কোলে বসালো। দুজনেই চুপচাপ বসে সেদিকে তাকিয়ে রইল। এই মেয়ে একা একা এখানে কি করছো? সারা আকস্মিক রাহানের কণ্ঠ শুনে চমকে উঠল। নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো দৃষ্টি ঘোরালো চারদিকে। বেশ কয়টা গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাহিরে, সাথে অনেকগুলো বাইক। সারার চঞ্চল মস্তিষ্ক খুব দ্রুত বুঝে গেল এগুলো তার ভাইয়ের সাথে যাবে আজ। সারা ওড়না দ্বারা চট করে নিজের মাথা সহ সম্পূর্ণ শরীর ঢেকে নিল। সারার এখানে আসার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এমনই হাঁটতে হাঁটতে বাগানে এসে কখন যে বসে পড়েছে সেদিকে খেয়াল নেই। না, কারণ আছে। এই রাহান ভাইকে নিয়ে ভাবতে ভাবতেই তো এমন অবস্থা হলো। সেদিন রাতের পর আজ দেখা হলো তাদের। রাহান একটা কালো শার্ট পরে আছে, সাথে কালো প্যান্ট, মুখে ছোট ছোট দাড়ি, চুলগুলো অর্ধেক কপালে পড়ে আছে। দেখতে দারুণ লাগছে। সারার ইচ্ছে করলো চুলগুলো নিজের হাত দ্বারা গুছিয়ে দিতে, কিন্তু সারার ইচ্ছে মনেই রয়ে গেল। আর রাহান সারার ভাবনার মাঝেই ধমকে স্বরে বলল, এই মেয়ে এক্ষুনি ভিতরে যাবে। যাচ্ছি তো, এভাবে বলার কি আছে? হুম। সারা শেষের কথাটা বিড়বিড় করে বলে, যা রাহানের কানে যায় না। রাহান মুচকি হাসে, হয়তো প্রেয়সীর কথা না শুনলেও মুখ দেখে বুঝতে পেরেছে মনে কি চলছে। মাইশার আজ শেষ পরীক্ষা। তিনি আর ও দুজনে পরীক্ষার হল থেকে বেরিয়ে দুদিকে চলে গেল। তিনি কবিরের গাড়ির দিকে, মাইশা আয়ানের বাইকের দিকে এগিয়ে এলো। আয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছিল। মাইশাকে দেখে ফোন পকেটে নিয়ে নিজে বাইকে বসতে বসতে তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি উঠে বসো, আমার একটা জরুরি কাজ আছে। মাইশার একটু অভিমান হলো, তার কারণ আজ পরীক্ষা শেষ। কই ভেবেছে আয়ান তাকে নিয়ে আজ ঘোরাঘুরি করবে। এখন তো সবাই জানে, সবাই টেনশনও করবে না। ওরা একসাথে থাকলে কেউ কিছু বলবেও না, তবে মুখে কিছু বলে না। চুপচাপ উঠে বাইকে বসে আয়ান বাইক স্টার্ট দেয়। ওয়াসিফ দেওয়ান বসে আছে মির্জা বাড়ির লিভিং রুমের সোফায়। সামনে হরেক রকমের নাস্তা। পাশে বসে আছে জাফর মির্জা, তার উল্টো দিকের সোফায় আজম মির্জা, মজিফুর মির্জা, রাহাত দাদির পাশে। সারা আর প্রিয়তার রেজাল্ট দিয়েছে আজ 3 দিন হলো। দুজনেই ভালো রেজাল্ট করেছে। ওয়াসিফ দেওয়ানের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজ এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে যাবে। প্রিয়তা সাদনানকে ফোনে এসব বলা মাত্রই সাদনান রাহানকে নিয়ে বাড়ির পথে গাড়ি ঘোরাতে বলে ড্রাইভারকে। ওরা যাচ্ছিল রিধিকে রিসিভ করতে। রিধি আজ বাংলাদেশে আসছে। রাহান ওর বাবাকে ফোন দিয়ে রিধিকে রিসিভ করতে বলে দেয়। রাহান আর সাদনান বাড়িতে প্রবেশ করতেই ওয়াসিফ দেওয়ান লম্বা চওড়া হেসে সাদনানকে জড়িয়ে ধরে। রাহানের মাথায় কিছুই ঢুকছে না। বাড়ির মহিলারাও আছে এখানে। আম্বিয়া মির্জার পেছনে মাইশা চুপটি করে দাঁড়িয়ে। সারা আর প্রিয়তা রুমে। তা আমি চাইছিলাম এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে। এমপি মহোদয় কি বলেন? আপনার ছেলে? সাদনান ওয়াসিফ দেওয়ানেরকে জিজ্ঞেস করলো। ওয়াসিফ দেওয়ান মুচকি হেসে বলল, আমার কথা শেষ। আমি এটা বলিনি। যদি আপনার ছেলের কোনো পছন্দ থাকে। ওয়াসিফ দেওয়ান কিছুটা থমথমে হলেন, আশেপাশে দৃষ্টি বুলিয়ে বলল, থাকলে বলতো। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন? ওয়াসিফ দেওয়ান সাদনানের প্রশ্নের জবাব দেওয়ার আগেই ওয়াজিদ সজোর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। জাফর মির্জা সহ আজম মির্জা ওয়াজিদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওয়াজিদ সবাইকে শান্ত হতে বলে, অতঃপর বাবার পাশে গিয়ে বসে বলল, একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? তোমার পছন্দ আছে? না, তবে তুমি কি জানো, তুমি তোমার অজান্তেই ভুল করতে যাচ্ছিলে। মানে? তুমি কি এখনো চুপ করে থাকবে রায়হান?
ওয়াসিফ দেওয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াজিদ রাহানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। রাহান হকচকিয়ে ওঠে। সবার দৃষ্টি তখনও রাহানের উপর। কেউ কিছু বুঝতে পারছে না। এর মধ্যে জাফর মির্জা আশ্চর্য হলেন। তিনি কিছুটা আন্দাজ করতে পারছেন, কিন্তু এখন কি বলবে বুঝতে পারছেন না। একবার সাদনানের দিকে তাকালো। সাদনান কিছু ইশারা করলে তিনি চুপ থাকেন। নাতির ওপর ওনার বিশ্বাস আছে, আর এটাও শিওর নাতি তার আগে থেকে সব জানতো। আজম মির্জা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, রাহান কি বলবে? আমরা তো তোমার সম্পর্কে জানতে চাইছি। ওয়াজিদ উত্তর দেয় না, শুধু একবার আর চোখে সাদনানের দিকে তাকালো। রাহানও তাকিয়ে অসহায় চোখে সাদনানের দিকে। তার যে আজ অগ্নি পরীক্ষা দিতে হবে এখানেই এসে, তাহলে সে কিছুতেই আসতো না। তবে আর কতদিন আর পালিয়ে বেড়াবে? একদিনে না একদিন এটা সবার সামনে আসতোই। তাই মনের শক্তি আর ভালোবাসার জোরে গম্ভীর কণ্ঠে জানালো, আমি সারাকে ভালোবাসি। সারা নিজেও আমাকে ভালোবাসে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিন। আহ, কি সুন্দর নির্দ্বিধায় বলে দিল কথাটা। সাদনানের মনে ধরল কথাটা। সে তো বোধহয় এতটা সাহস করে শফিক সওদাগরের নিকট বলতে পারেনি। আচ্ছা, সে কি করে চেয়েছিল তার ভালোবাসা? এই তো এখনো মনে পড়ে, কি ধমকটাই না আয়ানকে দিয়েছিল আর শফিক সওদাগরকে হুমকি। তবে যাই হোক, কজন পারে এভাবে মেয়ের বাবাকে হুমকি দিয়ে মেয়ের বিয়ের প্রস্তাব দিতে? সাদনানের মনে পড়ে গেল সে দিনের কথা। হোটেলের ভেতরে ঢুকেই সোজা শফিক সওদাগরের রুমে চলে গিয়েছিল। অতবার ভালো মন্দ জিজ্ঞেস করে বলেছিল, আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি। শফিক সওদাগর আমতা আমতা করে বলেছিল, মেয়ে তো এখনো ছোট। ব্যাস সাদনান এতেই খেপে গিয়েছিল। ততক্ষণে আয়ানও এসে উপস্থিত হয়েছিল। বন্ধুর এমন কথা শুনে বলেছিল, দেখ এটা কি করে হয়, ও তো ছোট। সাদনান সেদিন আয়ানকে এক ধমক দিয়ে বলেছিল, তোকে কিছু জিজ্ঞেস করিনি। আয়ান দ্বিতীয়বার আর কিছু বলার সাহস পায়নি। সাদনানের এই রূপ ততক্ষণে শফিক সওদাগর বুঝতে পেরেছে আর কিছু বলে লাভ হবে না। তাই তো বিনা বাক্যে রাজি হয়ে গেলেন এটা নিয়ে তিনি অবশ্য আজম মির্জার সাথে কথা বলেছিল। সবাই রাজি ছিল, সাথে পুরনো সম্পর্ক, আবার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, তাই বেশি খাটেনি। আর সাদনান সেই বা কোন দিক দিয়ে কম, এমন ছেলে পাওয়া চারটিখানি কথা নয়। সারা, জাফর মির্জা জোরে জোরে ডেকে ওঠে সারাকে। সারা প্রিয়তার হাত চেপে ধরে। ভয়ে মেয়েটা একদম চুপ শিখিয়েছে, চোখ মুখ শুকিয়ে গেছে। প্রিয়তা সারাকে আশ্বাস দিয়ে বলল, যা কিচ্ছু হবে না। আর তুই না রাহান ভাইকে এত ভালোবাসিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? যদি রাহান ভাই সবার সামনে বলতে পারে, তবে তুই কেন না? তাছাড়া তোর ভাইয়া তো আছে। সারা কিছুটা সাহস পেল যেন। গেস্ট রুম হতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো লিভিং রুমে। প্রিয়তাও পেছনে পেছনে বেরিয়ে এলো। সুফিয়া বেগমের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। সবাই চুপচাপ নীরবতা পালন করছে। মূলত সামনে কি হতে পারে তা সেটা নিয়ে ভাবছে। সারা গিয়ে জাফর মির্জা আর সাদনানের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে ডাকে, দাদু। সাদনান টেবিলের উপর রাখা নাস্তার ট্রে হতে একটা কাবাব তুলে সেটা মুখে পুরে নিল। জাফর মির্জা সেদিকে একবার আর চোখে তাকিয়ে সারাকে নিজের সামনে আসতে বলে। সারা কাঁপা কাঁপা পায়ে সামনে এসে দাঁড়ালো। জাফর মির্জা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রায়ান যা বলেছে সব সত্যি? সারা জাফর মির্জার প্রশ্নে চট করে একবার রাহানের দিকে তাকিয়ে আবারও বাবা বড় ভাইয়ের এক এক করে সবার দিকে তাকিয়ে শেষে সাদনানের দিকে তাকালো। সাদনান বোনের দিকে তাকিয়ে আছে। কিছু ইশারা করতেই সারা বলে উঠল, হ্যাঁ। যাও। জাফর মির্জা সহজ সরল কণ্ঠে আদেশ দেন। সারা আবারও চারদিকে দৃষ্টি বুলালো। অতঃপর এগিয়ে গিয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে পড়ে। আজম মির্জা বাবার উপর দিয়ে কোনো কথা বলবে না, এটা সাদনানের খুব ভালো করে জানা আছে। সাদনান দাদার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তুমি যা বলবে তাই হবে। আর আপনি নিশ্চয়ই চাইবেন না অন্য কারো ভালোবাসা কেড়ে নিতে। সাদনান ওয়াজিদকে উদ্দেশ্য করে প্রশ্নটা করে। ওয়াজিদ মুচকি হাসলো। সাদনান যে ভীষণ চালাক, সাথে প্রচন্ড ভালো, সেটা তার এই 3 মাসের ব্যবহার দেখে বুঝে গিয়েছে। অবশ্য না বোঝার কোনো উপায় আছে? সাদনানের জন্যই তো তার চোখ সত্যি মিথ্যা চিনতে পারল। যদি সাদনানের সাথে সেদিন কথা না হতো তবে সে এতটা খোঁজ নিত বুঝি? সাদনান বলেছে বলেই তো সে খোঁজ নিয়ে সত্যিটা জানতে পারলো। এখন নিজের প্রেয়সীকে সে নিজে করে নিবে। ওয়াজিদের ভাবনার মাঝেই জাফর মির্জা রাহানকে বলল, কাল বাবা মা নিয়ে আসবে, বাকি কথা আমি ওনাদের সাথে বলতে চাই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তিন্নি ব্যালকনিতে দাঁড়িয়ে 2 হাত বাইরে দিয়ে সেই
বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে। আজ সারাদিন আকাশে মেঘ জমেছিল, আর সন্ধ্যা হতে না হতেই সেই মেঘ বৃষ্টি হয়ে এসেছে। কবির রুমে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু করছে। তিনি জানে না কি করছে এত মনোযোগ দিয়ে, কি এমন রাজকার্য করছে। এত সুন্দর ওয়েদারে কোথায় বউয়ের সাথে রোমান্স করবে, তা না কাজ নিয়ে পড়ে আছে। তিনি বিরক্ত হলো, আর ভাবে না কবিরের কথা। তিনি অনেকটা সময় হয় এভাবে দাঁড়িয়ে থাকে। ওর খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এটা সম্ভব হবে না, কবির কখনো দিবে না। তিনি হঠাৎ কোমরে একটা শক্ত হাতের স্পর্শ পেল। 3 সেকেন্ডের মতো সময় লাগলো না স্পর্শটা চিনতে। এই স্পর্শটা এই 4 মাসে খুব ভালোভাবে অনুভব করতে পেরেছে। তবে তিন্নির কাছাকাছি কবির যতবার আসে ঠিক ততবারই তিনি কেঁপে কেঁপে ওঠে। এবারও তার উল্টো হয় না, তিন্নির সারা শরীর অবশ হয়ে আসার জোগাড়। তবে মুখে কিছু বলতে পারে না, চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে থাকে। কবির বাম হাতটা তিন্নির কোমরে রেখে ডান হাতটা দিয়ে তিন্নির বাহিরের বৃষ্টির পানিতে ভিজতে থাকা ডান হাতটা মুঠোয় পুড়ে নিল। হাতে সেভাবে রেখেই ভেতরে আনে, অতঃপর তিন্নির কোমরে রাখে। ঠান্ডা বৃষ্টির পানি তার উপর হালকা শীত। তিনি বরাবরের মতো এবারও কেঁপে উঠল। তবে নিজেকে ধাতস্থ করে মিনমিন করে জিজ্ঞেস করলো, আপনার কাজ শেষ? হুম। কবির মাথা নেড়ে জবাবে বলে। তিন্নি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, চলুন তবে খাবার খেয়ে নেবেন। কবির তিন্নির ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। তিন্নি ব্যথাতুর শব্দ করে ওঠে। কবির মুচকি হেসে ছেড়ে দিয়ে তিন্নিকে নিজের দিকে ফিরিয়ে তিন্নির কপালের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, এইটুকুতে এই হাল? আজ কিন্তু এক ফোঁটাও সারাসারি নেই মিসেস কবির খান। তিন্নি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কথাটার মানে বুঝতে পারেনি, তাই তিন্নি ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মানেটা একটু পর বুঝিয়ে দিব। কবির রুমে চলে আসে। তিন্নি নিজেও পেছন পেছন আসে। তিন্নি তখনও কথাটা বুঝতে পারেনি, তাই কবিরের সামনে এসে দুহাত কোমরে রেখে বলল, আপনার কি হয়েছে বলুন তো? বাবা কোথায়? হয়তো রুমে। আপনি বসেন, আমি ডেকে নিয়ে আসছি। তিনি বুঝতে পারছে কবির বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞেস করে না। রাতে খাবার শেষ, সবকিছু গুছিয়ে কাজের লোককে বুঝিয়ে দিয়ে তিনি রুমে এসে দেখলো পুরো রুম অন্ধকার, সাথে গোলাপ ফুলের গন্ধে ম ম করছে রুম জুড়ে। তিনি ডান পাশের দেওয়ালে সুইচ টিপে লাইট অন করতেই দেখে কবিরের হাতে একটা গোলাপ ফুল, আর সেই ফুল থেকে পাপড়িগুলো ছড়িয়ে বিছানায় ফেলছে। পাশেই সেন্টার টেবিলে আরও 3-4টার মতো পড়ে আছে। সাদা চাদরের উপর গোলাপের পাপড়িগুলো কি সুন্দর লাগছে। কিন্তু তিন্নির হঠাৎ মনে হলো, কবির ফুল কোথা থেকে আনলো? বাহিরে তো বৃষ্টি, তবে কি ফুলগুলো ছিঁড়ে নিলেন? হুম। তিন্নির প্রশ্নে খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় কবির। সবগুলো ফুল ততক্ষণে কবির বিছানায় ছড়িয়ে ফেলেছে। আপনার আপনার প্রিয় ছিল? তাছাড়া ফুলগুলো তো কখনো ছুঁতেও দেননি। তিন্নি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করে। কবির তিন্নির প্রশ্নের জবাব না দিয়ে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফিরে এসে ঝুঁকে এক ঝটকায় তিন্নিকে কোলে তুলে নেয়। তিনি হকচকিয়ে উঠে চমকে কবিরের গলা ঝরিয়ে ধরে। ফুল ছাড়া বাসর কি করে হবে? তাই প্রিয় জিনিস নিয়ে ফুল ছাড়া বাসর কি করে হবে? তাই প্রিয় জিনিস দিয়ে আজ আমার প্রিয় মানুষটাকে আপন করে নিতে চাই। কথাগুলো বলতে বলতে কবির তিন্নিকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে তিন্নির শরীরের উপর। গলায় মুখ গুজে অধর ছুঁয়ে দেয় সেখানে। তিন্নি কি বলবে বুঝতে পারছে না। ওর সারা শরীর কাঁপছে থরথর করে। কবিরের হুঠার জড়িয়ে ধরে চুমু খাওয়া এইসব করে, কিন্তু এতটা গভীর স্পর্শ কবির কখনোই করেনি। তিন্নির গলা শুকিয়ে আসছে। এতদিন তো এটাই চাইতো, তবে আজ কেন সম্মতির জবাব দিতে পারছে না। তিনি কাঁপতে থাকা ডান হাতটা কোনো রকম কবিরের পিঠের উপর রেখে ধরে আসা গলায় প্রশ্ন করে, ভালোবাসবেন? প্রমাণ দিয়ে দেই। কবির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে। তিন্নি ঠোঁটের কোনায় হাসি দেখা দিল। কি অদ্ভুত এই কবির খান, ভালোবাসে অথচ মুখে স্বীকার করে না, সবসময় এড়িয়ে চলে। এই বিষয়টা না, শুধু এটা না, কবির খান মানুষটাই সবকিছুতেই এমন বেশি বাড়াবাড়ি একদমই পছন্দ করে না। তিনি দ্বিতীয়বারের মতো আবারও বাম হাতটা কবিরের পিঠে রাখে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে জানায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কবির আর সেকেন্ড দেরি না করে শক্ত করে নিজের
অধরের ভাঁজে বউয়ের অধর চেপে ধরে, সাথে নিজের হাতের এলোমেলো স্পর্শ তো আছে। তিনি যেন দিশেহারা হলো, শক্ত করে জড়িয়ে ধরে স্বামীকে। আর কবির ব্যস্ত বউকে ভালোবাসতে। সে ভালোবাসার সাক্ষী স্বরূপ থাকলো আজ বৃষ্টির রাতে আকাশ থেকে জমিনে লুটিয়ে পড়তে থাকা বৃষ্টির পানিগুলো। রিধি সুন্দর করে একটা খয়েরি রঙের শাড়ি পরে রেডি হচ্ছে। পাশেই সারা মাইশা বসে আছে। আয়না আর আম্বিয়া মির্জা আসেনি। আয়না কনসিভ করেছে, তাই আম্বিয়া মির্জা নড়াচড়া করতে দেয় না। তাই আয়না আর আম্বিয়া মির্জা ছাড়া মির্জা বাড়ির সবাই আজ রাহানদের বাড়িতে এসেছে। তার কারণ রিধি কাজ দেখতে আসবে। ছেলে কি করে রিধি জানে না। ছেলের সম্পর্কে কিছু জানে না রিধি। জানে বললে ভুল হবে। সবাই জানাতে চেয়েছে, কিন্তু রিধি শোনেনি। ওর ভীষণ অভিমান হচ্ছে, কিন্তু কার উপর? যে আজ 2 মাসে একবারও রিধির খোঁজ নেয়নি তার উপর। রিধি খুব করে চাইছে ওয়াজিদ যেন আজ একটা বার ফোন করে, কিন্তু না, রিধির ভাবনা চাওয়া সব ভুল। ওয়াজিদ একবারও ফোন বা খোঁজ নেয়নি। রিধির সাজানো শেষ। প্রিয়তা গিয়ে তাগাদা দেয়। ছেলের বাড়ির সবাই এসেছে অনেকক্ষণ হয়। খাওয়া দাওয়ার পার চুকিয়ে এখন তারা মেয়ে দেখার জন্য তারা দিচ্ছে। প্রিয়তা রিধিকে নিচে নিয়ে যেতে বলে তড়িঘড়ি করে ছুটে গেস্ট রুমের উদ্দেশ্যে। সাদনান এসেছে, মিনিট 5-এর মতো সময় হবে। তাকে ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তা গেস্ট রুমে দিয়ে এখানে চলে এসেছে। বউ পাগল সাদনান না জানি ওয়াশরুম থেকে বেরিয়ে বউকে রুমে না পেলে কি করে বসে তার ঠিক নেই। তাই তো প্রিয়তা তাড়াতাড়ি করে রুমে আসতে নিয়েই ধাক্কা খেলো শক্ত একটা কিছুর সাথে। বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো সামনের বস্তুটা কি। আসছিলাম আমি, প্রয়োজন ছিল না আসার। সাদনান কিছু না বলে টেনে নিয়ে রুমে ঢুকে পড়ে। প্রিয়তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের মাথা প্রিয়তার কোলে তুলে নিয়ে পেটের মুখ বুজে হুকুমের স্বরে বলল, 8 ঘন্টা ঘুমোতে হবে। চুপচাপ বসে থাকবে। ঘুম থেকে উঠে যেন পাশেই পাই। কি বলছেন আপনি? বিয়ের কথা হবে একটু পর। প্রিয়তা সাদনানের কথা শুনে অবাক হয়ে জানায়। সাদনান সেসব পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে বলল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি গেলেই কথা হবে। আর এখন দেখা দেখির পালা। সো চুপচাপ বসে থাকো। মেয়েকে দেখতে ছেলে আসেনি, আর ছেলে ছাড়াই বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে। ছেলের বাবা আর ফুপি এসেছে, আর ছেলের ফুপি মেয়েকে পছন্দ করে একজোড়া বালা পরিয়ে রেখে গিয়েছে। রিধি ছেলের বাবাকে একবারও দেখেনি। দেখবে কি করে? ওর মন তো এখানেই ছিল না। দেখবে কি করে? ওর মন এখানে ছিল নাকি? ওর মন তো অন্য কোথাও। রিধির বিয়ের দিন সারা আর রাহানের এঙ্গেজমেন্ট হবে বলে জানিয়েছেন জাফর মির্জা। রাহানের পরিবারের কেউ অমত পোষণ করেনি। অবশ্য করবে কি, করার মতো কিছু থাকলে তো করবে। জাতগোষ্ঠী নামক সব ভালো মেয়ের দাদা এলাকার চেয়ারম্যান, বাবা উপজেলার চেয়ারম্যান, চাচা বড় ভাই ব্যবসায়ী, ছোট ভাই এমপি। মেয়ে দেখতেও শুনতেও মাশাআল্লাহ। আর কি লাগে? রাহানের বাবা বিজনেসম্যান। সেখানে রাহানদের তুলনায় সারার পরিবার বহুত এগিয়ে। পাত্রপক্ষ যাওয়ার পর মির্জা বাড়িতে সবাই আবারও ফিরে আসে। কত শত কাজ বাকি আছে রিদির বিয়ের আগে। মাইশার আর আয়নের বিয়েটাও সেরে ফেলতে চায় শফিক সওদাগর, জানিয়েছেন। এতেই অবশ্য কেউ অমত করেনি, তবে কাজের দখলটা বেশি হবে এই যা। নয়তো সব দিক দিয়ে ঠিক আছে। এমনিতেও রিধির বিয়ে তো আর 1 মাস পর, তাই বেশি ঝামেলা হবে না। আর সওদাগর বাড়িতেও মানুষজন নেই। মিতা সওদাগর সবসময় বাড়িতে একাই থাকে। সেই সাথে ছেলেরও বয়স তো আর কম হলো না। দেখতে দেখতে এখন ছেলেকে বিয়ে দেওয়া দরকার। 2 মেয়ে, হ্যাঁ 2 মেয়েই তো তাদেরও তো বিয়ে দিয়ে এখন ভালোই আছে। তিনিও এখন একটু ভালো থাকতে চায়। সেটা যদি হয় দূরে কোথাও গিয়ে, হ্যাঁ দূরে চলে যাবে, অনেক দূরে, যেখানে চাইলেও শফিক ওনার খোঁজ পাবে না, ফিরিয়ে আনতে পারবে না। সারা প্রিয়তা কলেজে ভর্তি হয়েছে আগের প্রতিষ্ঠানেই, তাই এখানে চেনার মতো নতুন কিছু নেই। তবে স্মৃতি হিসেবে আবারও অনেক কিছুই রয়েছে। এই যে রাত বিরাতে সাদনানের সাথে এই দিকের বটগাছের পাশে চিকন রাস্তাটায় হাতে হাত রেখে হাঁটা, পাশে একটু দূরে চায়ের দোকান হতে চা খাওয়া। আহ, কি সুন্দর সুন্দর মুহূর্ত ছিল সেসব। কিন্তু এখন শুধু স্মৃতি। এখন আর আগের মতো সাদনান তাকে সময় দেয় না, রাতে বাড়ি ফিরে লেট করে। অবশ্য সে তো আর এখন আগের মতো সাধারণ জনগণ নয়, সে এখন একজন এমপি। কত শত দায়িত্ব তার। এই যে আজ বাদে 2 দিন পর বাড়িতে বিয়ে, অথচ সাদনানের খবর নেই। কাল সবাই আবারও শপিং করতে যাবে। প্রিয়তা ব্যালকনির মেঝেতে বসে এক দৃষ্টিতে হালকা মেঘাচ্ছন্ন করে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে। দূর আকাশের চাঁদটা
যেমন একটু পরপর এক টুকরো মেঘ এসে যেমন চাঁদটাকে ঢেকে দেয়, আবারও খানিকক্ষণ সময় পর আবারও ভেসে ওঠে, ঠিক তেমনই সাদনানের দেখা পাওয়াটাও এমন হয়ে গিয়েছে। দেখা হয় কখনো বা প্রিয়তা ঘুমিয়ে থাকে, সাদনান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। প্রিয়তা তখন সজাগ পায় আর মনটা খুব করে অভিযোগ করতে মন চায়। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে মনের কষ্টগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলতে ইচ্ছে করে, তবে সেটা আর করা হয় না। ইচ্ছে করে না সাদনানের ক্লান্ত ভরা মুখের দিকে তাকিয়ে সেসব করতে।